সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েল এবং হিজবুল্লাহ, চলছে পাল্টা হামলা এবং যুদ্ধ। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার সুযোগকে কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল, কঠিন হুঁশিয়ারি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের আরও এক শর্ত। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। এদিকে আসাদ সরকারের পতন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি, এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুযোগকে কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং ইরানি প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়ার সুযোগটি কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার পরামর্শ দিয়েছে ইসরায়েলের এক সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা। সাবেক আইডিএফ অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল ইসরায়েলের জিফ জেরুজালেম পোস্টকে বলেন, বাশার আল আসাদের পতন এবং সেই সাথে এক্সিস অফ রেজিস্ট্যান্স দুর্বল হয়ে পড়ার একটি ঐতিহাসিক সুযোগ, আর ওয়াশিংটনের উচিত হবে বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের আগের চেয়ে দুর্বল হয়ে পড়ার সুযোগটিকে কাজে লাগানো। তিনি বলেন, ইরানি প্রক্সিগুলো পাল্টা আঘাত হানতে পারে এমন সংখ্যার কারণেই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই ইরানের পরমাণু কর্মসূচিগুলোতে হামলা করতে প্রস্তুত ছিল না। কিন্তু জিভ বলেন, এখন আমরা ইরানের বিরুদ্ধে কতটুক চাপ সৃষ্টি করতে পারি তা দেখা উচিত, যাতে তারা তাদের পরমাণু কর্মসূচি আর জোরদার করতে বা আর অগ্রগতি করতে না পারে। তিনি জোর দিয়েই বলেছেন, যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েল তা করতে পারবে না, তাদেরকে আমাদের দরকার। তিনি ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত আনার ক্ষেত্রে ইসরায়েলের বিমান শক্তির সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, একটি পর্বতের ভিতরে লুকানো ইরানি পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় 30,000 পাউন্ডের বোমা যুক্তরাষ্ট্রের কাছে আছে, কিন্তু ইসরায়েলের কাছে এই ধরনের কোনো অস্ত্র নেই। তাছাড়া এসব অস্ত্র পরিবহন করার মতো বিমানও ইসরায়েলের কাছে নেই, তাই তাদেরকে আমার দরকার। যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের ফের শর্ত। যুদ্ধবিরতির জন্য গাজা যুদ্ধের ইতি টানাকে শর্ত করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলে। প্রতিরোধ আন্দোলনটি বলছে, হামাসের সাথে যে কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসতে হলে গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে। প্রতিবাদে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে এক বন্দী বলছেন, যে কোনো মূল্যে হোক যেন গাজার সাথে একটি বন্দি বিনিময় চুক্তি করা হয়। ভিডিওটিতে তিনি নেতানিয়াহুকে লক্ষ্য করে আরো বলেন, আমি আজ 420 দিন ধরে বন্দি রয়েছি। শুনেছি বন্দীদের মুক্তি করতে আপনি নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনি নাকি ঘোষণা দিয়েছেন যে আমাদেরকে মুক্তি করে নিরাপদে দেশে নিতে পারবে, তাকে আপনি $5 মিলিয়ন পুরস্কার করবেন। তিনি আরো বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদেরকে অবহেলাই করে চলেছে। আমি আশা করি যে এই পরিস্থিতি পরিবর্তনে আপনি যা পারেন সব করবেন এবং আমি সহ অন্য বন্দীদেরকে নিরাপদ, সুস্থ ও জীবিত অবস্থায় ফিরে নেবেন। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ওই বন্দীর মা হলেন ইনাফ জাং ওকার। তিনি বন্দীদের মুক্তি সংগ্রামের বিশিষ্ট কর্মী। তিনি হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তিকে অগ্রসর করার জন্য ইসরায়েলি সরকারের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন। সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে দামাস্কের সামরিক বিমান বন্দরগুলোতে হামলা শুরু করেছে ইসরায়েলরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। এছাড়া সিরিয়ার পতিত সরকারের অস্ত্র ডিপোতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, বিদ্রোহীরা যে ওই পর্যন্ত পৌঁছাতে না পারে এবং ওইসবের নিয়ন্ত্রণ নিতে না পারে, সেজন্য এই হামলা চালানো হয়। এদিকে সিরিয়াগামী একটি কাফেলাও লক্ষ্য করে হামলা চালায় দখলদার এই বাহিনী। ধারণা করা হচ্ছে সেটি হিজবুল্লাহ যোদ্ধাদের কাফেলা ছিল। সূত্রটি আরো জানিয়েছে, ওই কাফেলায় অন্তত 100টি গাড়ি ছিল, যার মধ্যে কিছু সাজোয়া যানও ছিল। খবর আল জাজিরার।
আসাদ সরকারের পতন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি? বিদ্রোহীদের মাত্র 12 দিনের বিদ্যুৎ গতির অগ্রযানের মুখে বাশার আল আসাদের নিষ্ঠুর ও দানবীয় সামরিক বাহিনীর অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সব মহলকে। কিছুদিন আগেও বিশ্লেষকরা ধারণা করেছিলেন সিরিয়ার গৃহযুদ্ধ বাশার আল আসাদের বিজয় হয়েছে, কারণ তিনি তাদের প্রায় দমন করতে সফল হয়েছেন। শত চেষ্টা করেও বাশারের পতন ঘটাতে ব্যর্থ হয়ে মনোবল হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলে মনে করেছিলেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এমনকি বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তার প্রতিবেশী দেশগুলো সহ অনেক পশ্চিমা দেশও। তবে তাদের সবাইকে অবাক ও অপ্রস্তুত করেছে বিদ্রোহীদের এই আংশিক বিজয় অভিযান। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাশার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠ এবং অনিশ্চয়তা বিরাজ করেছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে। কারণ সিরিয়ার গৃহযুদ্ধে কোনো না কোনোভাবেই আক্রান্ত হয়েছে এসব প্রতিবেশী রাষ্ট্র। এ পরিস্থিতিতে বাশার আল আসাদের পতন তাদের উপর কি প্রভাব ফেলেছে তা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সরকার, কূটনৈতিক এবং বিশ্লেষকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণা। বিশেষ করে এই মুহূর্তে জর্দানের বর্তমান হাশেমি শাসকদের বিরুদ্ধে দেশটির বিভিন্ন গোষ্ঠীর অসন্তোষ রয়েছে উল্লেখ করে যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে বলে সংখ্যা প্রকাশ করা হয় প্রতিবেদনে। এছাড়া জর্দান অস্থিতিশীল হলে তা ইসরায়েলের নিরাপত্তাকেও আক্রান্ত করতে পারে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে জর্দানের সঙ্গে। একই সঙ্গে জর্দানের বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গে থাকা সব প্রতিবেশীদের সীমান্তের মধ্যে জর্দানের সীমান্তই সবচেয়ে শান্তিপূর্ণ। সিরিয়ায় দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কো পৌঁছেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দিয়েছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নাম প্রকাশ করে জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ মস্কোতে পৌঁছেছে। রাশিয়া তাদের মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে মুক্ত ঘোষণা করে বিদ্রোহীরা। তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের সংঘাতে অংশগ্রহণকারীদের অনেকের সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছিলেন। আসাদের আরেক ঘনিষ্ঠ মিত্র লেবাননের জঙ্গি সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহার করতে সম্মত হয়েছে। নেতানিয়াহু বলছে, আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠিত হতে দেব না। খবর ডয়েচ ভেলে।